এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে কোন সংখ্যার 20% মান 30 হবে। তো নির্ণয় সংখ্যা লিখবে 30 ভাজিত 20%। 20% মানে 20/100, তাহলে 30 ভাজিত 20/100, তা ভাগটা হয়ে যাবে গুণ, আর 20-র 100টা উল্টে যাবে, তাহলে মানে ওর অনন্যক লিখতে হবে। তাহলে 30 গুণ 100/20, তার মানে এটা আমি এভাবে লিখতে পারি 30 গুণ 100/20। এবার 0 0 কেটে গেল, আর 100কে 2 দিয়ে কাটলে 50, তার মানে 150। তার মানে নির্ণয় সংখ্যা হবে 150। 150-এর 20% মানে 30। দুইতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে x⁻m এবং x⁻m+n এর গসাগু কত? আচ্ছা, তাহলে x⁻m + n এটার মানে কি? তাহলে x⁻m মানে আমি লিখতে পারি 1 × x⁻m, আর এইটাকে আমি যদি ভাঙি তাহলে আমি পাবো 1 × x⁻m × x⁻n। গুণে যখন নিধান বা বেসগুলো এক হয় তখন সূচকগুলো যোগ হয়ে যায়, তাই m+n। তাহলে এখানে গসাগু হবে 1 × x + x⁻m, x⁻m হবে। তার মানে এখানে এক কমন, এখানে এক, এখানে x⁻m, এখানে x⁻m, তাহলে গসাগু হবে শুধু x⁻m। 3 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ত্রিভুজ এবিসির বলেছে কোন এবিসি আর এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিওসি যদি 105 হয় তাহলে বিএসির মান কত? আচ্ছা, ছবিটা এরকম হবে। এবার প্রদত্ত হচ্ছে বিওসি 105 ডিগ্রি, বিওসি মানে এই কোণটা। এবার আমরা জানি যেহেতু কোণ বিওসি, এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 1/2 বিএসি, তাহলে বিএসি কোণ সমান হবে বিওসি মাইনাস 90 ডিগ্রি ভাজিত গুণিতক 2। তাহলে 105 থেকে 90 মাইনাস করলে হবে 15, 15 গুণ 2 সমান হবে 30। দুইয়ের আয়তে আছে একটা জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে ধরি জগে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ অনুপাত বলে দিয়েছিল আমাদের 3:1। তাহলে সিরাপ আছে 3x/4, 4টা কী করে এলো? 3 + 1 করে 4 এলো। যেহেতু অনুপাতের পূর্বপদ হচ্ছে 3 আর পরপদ হলো 1, তাহলে 3 আর 1 যোগ করে হরটা করলাম, তাই হলো 3x/4 একক। আর জল আছে শুধু x/4 একক, যেহেতু 3:1, তাহলে 3টা শরবতের জন্য নেব, 1টা জলের জন্য, তাই এটা হলো x/4 একক। তাহলে y একক শরবতে ওইভাবে সিরাপ আছে ওই অনুপাতেই 3y/4 একক হচ্ছে সিরাপ, আর জল আছে y/4 একক, কারণ ওই শরবত থেকে অংশ y এককটা হচ্ছে x একক মোট যে শরবতটা তার থেকে y একক তুলে নেওয়া হয়েছে। এবার x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে। তাহলে মোট সিরাপ থেকে যেটা তুলে নেওয়া হয়েছে মাইনাস করে দিলাম 3x/4 মাইনাস 3y/4 একক। জলও সেইভাবে x/4 মাইনাস y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে জলের পরিমাণ হবে, এর সাথে প্লাস yটা যোগ হবে। তাহলে শর্তানুসারে x/4 মাইনাস y/4 প্লাস y বাই 3x/4 মাইনাস 3y/4 সমান 2:1, কারণ আমাদের অনুপাতটা বলেছে 2:1 হবে, তাই 2/1 এইভাবে লেখা হলো। তো এবার এগুলো যোগ করে নিয়ে পাচ্ছি x মাইনাস y প্লাস 4y/4, আর নিচে পাচ্ছি 3x মাইনাস 3y/4। তো এইভাবে 4গুলো কেটে দেওয়া যায়, যেহেতু এগুলো দুটোই হরে আছে, তো কেটে দিলাম। তাহলে এদিকে সমান 2/1। এবার তাহলে এখান থেকে যোগ বিয়োগ করে এখানে ওয়াইগুলোর মধ্যে যোগ বিয়োগ করে আমরা এখানে পাচ্ছি x প্লাস 3y, আর এটা এমনি লিখে দিলাম 3x মাইনাস 3y। এবার কোনাকুনি গুণ হবে, তাহলে 2 × 3x মাইনাস 3y সমান x প্লাস 3y, তাহলে 6x মাইনাস 6y সমান x প্লাস 3y। এবার সদৃশ পদগুলোকে এক জায়গায় আনলাম, 6x মাইনাস x সমান, এটা যেহেতু এদিকে বাঁদিকে মাইনাস ছিল ডান দিকে আসতে প্লাস হয়ে গেল 6y প্লাস 3y। তাহলে হচ্ছে 5x সমান 9y, তাহলে x/y সমান 9/5, অতএব 9y সমান 5x, অতএব y সমান 5x/9। তাহলে মোট শরবতের 5-এর 9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হবে 2:1।
2 নম্বর বলেছে, 2 নম্বর অঙ্ক হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরাজিতে আর 70% অঙ্কে পাশ করেছে, কিন্তু তাদের 20% অঙ্ক আর ইংরাজি উভয় বিষয়ে ফেল করে। যদি 25,000 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তবে কতজন পরীক্ষা দিয়েছিল? তাহলে ইংরাজিতে পাশ করেছে 60%, তাহলে ইংরাজিতে ফেল করেছে, আমি যদি ধরি পুরো 100 থেকে 60% মাইনাস দেবে মানে 40%। অঙ্কে পাশ করেছে 70%, তাহলে অঙ্কে ফেল করেছে 100% মাইনাস 70% মানে 30%। উভয় বিষয়ে ফেল করেছে 20%, তাহলে শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে। ইংরাজিতে এই যে ফেলের পরিমাণ, এখান থেকে শুধু উভয় বিষয়ে ফেলটা বাদ দেবো, তাহলে 40% মাইনাস 20% মানে 20%। আর শুধু অঙ্কে ফেল করেছে, অঙ্কে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, তো 30 মাইনাস 20 মানে 10%। তাহলে শুধু ইংরাজি, অঙ্কে এবং উভয় বিষয়ে ফেল করেছে, এগুলো যোগ করব, 20%, 10 আর 20% মানে 50%। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 100% মাইনাস 50 সমান 50%। এবার উভয় বিষয়ে পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা যদি 25,000 জন হয়, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে 25,000 ভাজিতক 50%, তার মানে 25,000 ভাজিতক 50 আর 100, অতএব 25,000 গুণ 100/50 কাটাকুটি করলে হবে 50,000 জন মোট পরীক্ষা দিয়েছে। তীরে বলেছে একটা জাহাজ 2,000 জন যাত্রী ও প্রতি যাত্রী পিছু দৈনিক 936 গ্রাম হিসেবে খাদ্য নিয়ে 54 দিনের গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই মতো যাত্রা শুরু করলো। 15 দিন কেটে গেছে, তার মানে 54 দিনের মধ্যে 15 দিন খাবার তারা খেয়ে নিয়েছে। ঠিক আছে, 54 দিনের খাবার ছিল দৈনিক, একদিনে 936 গ্রাম করে আর কি, সেই হিসাবে 54 দিনের খাবার ছিল। 15 দিন পর মানে 15 দিন কেটে গেছে, খাবার খেয়ে নিয়েছে। তো একটা ডুবন্ত জাহাজ থেকে 600 জনকে উদ্ধার করলো, তাহলে আগে ছিল 2,000 জন, এখন আরও 600 জন বেড়ে গেল। এবারে বেগ বাড়িয়ে 3 দিন আগে গন্তব্যস্থলে পৌঁছালো, তাহলে এতে জন প্রতি দিনে কত খাবার খরচ করলে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে? তাহলে আগে ছিল 2,000, আরও 600 জনকে উদ্ধার করেছে, মানে এখন হয়েছে 2600 জন। তাহলে 15 দিন পরে ওই খাবারে চলতো 54 বিয়োগ 15 মানে 39 দিন। এবার 3 দিন আগে গন্তব্যস্থানে পৌঁছেছে, তাহলে বাকি খাবারে চলবে 39 মাইনাস 3 সমান 36 দিন। আবার 600 জনকে উদ্ধার করে নিয়েছে, তাহলে 2,000 ছিল, আরও 600 বাড়লো 2600 জন। তাহলে যাত্রী সংখ্যা জন, সময় দিন আর দৈনিক খাবারের পরিমাণ গ্রাম। তাহলে 2,000 জনের 39 দিনের জন্য খাবার আছে 936 গ্রাম দৈনিক খাবার হিসাবে, তাহলে 2600 জনের 36 দিনে দৈনিক কতটা খাবার খরচ করবে আর কি। তো সময় স্থির থাকলে যাত্রী সংখ্যার সঙ্গে দৈনিক খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক, আবার যাত্রী সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে দৈনিক খাবারের পরিমাণও ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় দৈনিক খাবারের পরিমাণ 936 গুণ 2000/2600 গুণ 39/36। তার মানে কাটাকুটি করে হচ্ছে 78 গুণ 10 সমান হবে 780 গ্রাম। 13 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, 13 তিনে 39, 3 আর 36 কাটলাম 12, আর 936কে 12 দিয়ে কাটলাম 78, আর 20কে 2 দিয়ে কেটে 10, 78 গুণ 10 780 গ্রাম। তাহলে এতে জন প্রতি দিনে বা দৈনিক 780 গ্রাম খাবার খরচ করলে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে। তিনে আছে গসাগু নির্ণয় করো। 3টি সংখ্যামালা দিয়েছে, তো এই সংখ্যামালাগুলোকে আগে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তাহলে এখানে দেখো 6x² মাইনাস 13xa প্লাস 6a², তাহলে 6 6 হয় 36, তাহলে আমার মাঝখানে 13 আনতে হবে। আবার 4 9 36, 4 আর 9 যোগ করলে 13 হয়, তাই লিখলাম 6x² মাইনাস 9xa মাইনাস 4xa প্লাস 6a²। তো এখান থেকে 3x কমন নিলে 3x ইন্টু 2x মাইনাস 3a, আর এখান থেকে মাইনাস 2a কমন নিলে 2x মাইনাস 3a। এবার এই দুটোকে যদি কমন নিই তাহলে হচ্ছে 3x মাইনাস 2a ইন্টু 2x মাইনাস 3a। পরের যে সংখ্যামালাটা 6x² প্লাস 11xa মাইনাস 10a², 6 10 60 হয়, আবার 15 4 60 হয়, তাই এখানে লিখেছি 6x² প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10a²। তো এখানে এই দুটো থেকে 3x কমন নিয়ে পেয়েছি 2x প্লাস 5, আর এই দুটো থেকে মাইনাস 2a কমন নিয়ে পেয়েছি
2a ইন্টু মাইনাস 2a ইন্টু 2x প্লাস 5। তো এই দুটো কমন নিলাম, নিতে পড়ে থাকছে 3x মাইনাস 2a। তো 2x প্লাস 5a ইন্টু 3x মাইনাস 2a পেলাম। তৃতীয় যে সংখ্যামালা 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার। তো এখানে 4 6 24 হয়, তো 6 থেকে 4 মাইনাস করলে 2 হয়। তো এই দুটো থেকে 6a কমন নিয়ে পাচ্ছি x প্লাস এ, আর এখান থেকে মাইনাস 4a কমন নিয়ে পাচ্ছি x প্লাস এ। এক্স প্লাস এ কমন নিলে 6x মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস এ। তো এই 6x মাইনাস 4a থেকে 2 যদি আবার কমন নিই 2 ইন্টু 3x মাইনাস 2a ইন্টু এক্স প্লাস এ। তো তিনটে সংখ্যামালার মধ্যেই 3x মাইনাস 2aটা হচ্ছে কমন। ধরো এখানে এটা আছে, এখানে এটা, এখানে এটা, তাই গসাগু হচ্ছে 3x মাইনাস 2a। ওর অথবা একটা লসাগু নির্ণয় করতে দিয়েছে। লসাগু মানে যেগুলো কমন যাবে নিয়ে বাকিটা সবটা নিয়ে নিতে হবে। তাহলে এটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড। তো এটাকে আমি একটা সূত্রের আকারে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই আর এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। এবার এটাকে একটু সাজিয়ে নিলাম। তৃতীয় সংখ্যামালা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2y জেড। তো এটাকেও আমি একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড মাইনাস জেড স্কোয়ার। এবার এখানে মাইনাস কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস কমন, এটাকে বন্ধনীর ভেতরে লিখতে ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। তার মানে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তৃতীয় যেটা আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এখান থেকে এক্স কমন নিয়ে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভেঙে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তো ওয়াই প্লাস জেড কমন নিলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটা কমন নিলে বাকি যা থাকে লিখে দিলে এটা হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হলো লসাগু। 4 আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে দেখো আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। তো এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ারকে সূত্রের আকারে ভেঙে নিলাম, এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 2ab। এ কেটে গেল 2, এবার 2 দিয়ে গুণ করে বাইরে বার করলাম। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এবার প্লাস 4 আর মাইনাস 7-এর মধ্যে কাজ করে পেলাম মাইনাস 3। এবার এ মাইনাস 1 বাই এ সমান এক্স ধরে এটাকে সাজালাম, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, 3 দুগুণে 6 আর 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1। তাহলে এখান থেকে কমন নিলাম এক্স, তাহলে পাচ্ছি 2x মাইনাস 3 আর এখান থেকে 1 2x মাইনাস 3। এই দুটো কমন নিলে পড়ে থাকছে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এবার এক্সের জায়গায় এ মাইনাস 1 বাই এ বসালাম, তাহলে পাচ্ছি 2a মাইনাস 2 বাই এ মাইনাস 3 আর এখানে এ বা মাইনাস 1 বাই এ প্লাস 1। অথবা একটা সরল করতে দিয়েছে। তো সরলটা প্রথমে তুলে নেবে। এবার এখানে নিচে হরে দেখো এ প্লাস বি প্লাস সি আছে। তো আমি এর সাথে এখানে যেহেতু এ আছে তাই এটা এর সাথে যোগ করলাম, এর যেহেতু বি আছে বিটা যোগ করলাম, আর এর যেহেতু সি আছে সিটা যোগ করলাম। এবার যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে লবটা লিখে রাখলাম যেরকম আছে। তো এখান থেকে যোগ করে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এটা যোগ করে পাচ্ছি বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি। আর এখানে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। তো সদৃশ পদগুলো কেটে গেল বিপরীত চিহ্নযুক্ত। তো সেখান থেকে পাচ্ছি লবটা আবার লিখে নেবে এভাবে দাগ টেনে, নিচে লিখবে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। এবার এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে ওপরেও যেরকম লবে আছে এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, নিচেও দেখো এরকম চলে এলো। তো দুটো কেটে দিলে তাহলে অ্যান্সার হবে 1 বাই এক্স। 5-তে দিয়েছে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাণে সমান, যোগফলের সমান। এটা তোমাদের বইয়ের 145 পৃষ্ঠাতে রয়েছে।
উপপাদ্য 7 নম্বর উপপাদ্যটা। তো এইভাবে ছবিটা এঁকে নেবে, লিখে নেবে। প্রদত্ত হচ্ছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ নিলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে বহিস্থ কোণ এসিডি আর অন্তস্থ বিপরীত কোণ দুটো এবিসি মানে এই কোণটা আর এই কোণটা বিএসি উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ এসিডি মানে এই যে বহিস্থ কোণটা সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টি। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখাংশ সিপি অঙ্কন করলাম। এইটা অঙ্কন করে নিলে তাহলে এবি সমান্তরাল সিপি আর বিডি হচ্ছে ছেদক, তাহলে পিসিডি অনুরূপ কোণ হবে এ বি সি, এটা 1 নম্বর। আবার এবি সমান্তরাল সিপি আর এসি যখন ছেদক তখন একান্তর কোণ এসিপি সমান হচ্ছে বিএসি, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 যোগ করে পাচ্ছি পিসিডি প্লাস এসিপি সমান এবিসি প্লাস বিএসি। অতএব কোণ এসিডি সমান হচ্ছে এবি প্লাস বিএসি, যেহেতু এবিসি প্লাস বিএসি সমান হচ্ছে এসিডি, এটা সমান হচ্ছে এসিডি। পিসিডি আর এসিপি এটা মিলে হচ্ছে এসিডি। তাহলে পেলাম কোণ এবিসি প্লাস বিএসি সমান হচ্ছে কোণ এসিডি। অতএব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি এবিসি আর বিএসির পরিমাপের সমষ্টির সমান প্রমাণিত। অথবাতে আছে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা তোমাদের বইয়ের 75 পাতায় রয়েছে। উপপাদ্য 1। তো প্রদত্ত লিখবে, এই ছবিটা আঁকবে। এবি এবং সিডি দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ এওডি বিওসি আর এওসি বিওডি তৈরি হয়েছে। প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে প্রতিজোড়া বিপ্রতীপ কোণগুলোর পরিমাণ, অর্থাৎ এওডি সমান বিওসি আর এওসি সমান বিওডি। এবারে যুক্তি দিয়ে প্রমাণ, এওডি প্লাস এওসি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ সিডি সরলরেখার ওপরে ওয়ে রশ্মি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, এটা স্বতঃসিদ্ধ 1। আবার এওসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, এবি সরলরেখার ওপরে ওসি রশ্মি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো যখন সমান তাহলে এটা সমান এটা, তাহলে লিখলে এবার সুতরাং এওটি সমান বিওসি, উভয় দিক থেকে এওসি কেটে বাদ দিলে পাচ্ছি। একইভাবে আমরা ওটা বিওসি প্লাস বিওটি সমান 180 লিখব, কারণ সিডি সরলরেখার ওপর ওবি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আবার কোণ বিওসি প্লাস এওসি সমান 180, এবি সরলরেখার ওপরে ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180। তাহলে এই দুটো সমান করলে আমরা বিওসি কেটে দিলে পাবো এওসি কোণ সমান বিওটি, উভয় দিক থেকে বিওসি বিয়োগ করে পাই। তাহলে পেলাম এবি আর সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপ্রতীপ কোণগুলো সমান, অর্থাৎ এওডি সমান বিওসি আর এওসি সমান বিওডি, প্রমাণিত। 6 রাইতে আছে দুইটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করো যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে কোণ দুটি পরস্পর সমান অথবা সম্পূরক। তাহলে প্রদত্ত হচ্ছে এ বি সি আর ডিইএফ দুটো কোণ নেওয়া হয়েছে। এবার 10-এর এই 1 নম্বর চিত্র আর 10-এর 2 নম্বর এই যে চিত্রটা, এবি সমান্তরাল হচ্ছে এবি সমান্তরাল ডিই আর বিসি সমান্তরাল হচ্ছে ইএফ। এবার প্রামাণ্য 1 নম্বর চিত্র থেকে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি সমান হচ্ছে ডিইএফ, আর 2 নম্বর থেকে প্রমাণ করতে হবে যে এবিসি আর ডিইএফ এর সমান হচ্ছে 180। এবার প্রমাণ 1 নম্বরের ক্ষেত্রে আমরা জানি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলির পরিমাণ পরস্পর সমান হবে। এখন এবি সমান্তরাল ডি আর বিসি হচ্ছে ছেদক, অতএব কোণ এবিসি সমান অনুরূপ হবে ডিওসি, এবিসি কোণ অনুরূপ হবে ডিওসি এইটা। আবার বিসি সমান্তরাল ইএফ, যখন ডিই ছেদক তখন ডিওসি অনুরূপ হবে ডিইএফ। অতএব 1 ও 2 থেকে পাওয়া যায় এবিসি সমান ডিএফ, প্রমাণিত। আবার 2 নম্বরের ক্ষেত্রে আমরা 2 নম্বর চিত্র থেকে পাচ্ছি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাংশকে অপর একটা সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলোর পরিমাপ পরস্পর সমান হয়।
তো 2 নম্বর চিত্রে যখন AB সমান্তরাল হচ্ছে DE আর BC হচ্ছে যখন ছেদক, তখন কোণ ABC সমান একান্তর হচ্ছে BOE। আবার আমরা জানি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ দুটি পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখন BC সমান্তরাল হচ্ছে EF এবং DE ছেদক, তাহলে BOE প্লাস OEF সমান 180 ডিগ্রি। আবার কোণ ABC প্লাস OEF সমান 180 ডিগ্রি, যেহেতু BOE সমান হচ্ছে ABC, অতএব ABC প্লাস DEF সমান 180 ডিগ্রি, যেহেতু OEF আর DEF একই কোণ প্রমাণিত। ছয়ের অথবাতে আছে ত্রিভুজ PQR এর কোণ PQR এর অন্তঃসমদ্বিখণ্ডক Q কোণের আর R এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর S বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ QSR সমান 1/2 কোণ PQPR। এটা তোমাদের বইয়ের 149 পাতায় একটা উদাহরণ আছে, সেটা ABCর আকারে দেওয়া আছে, তো ওটাকে PQ আকারে লিখতে হবে। এই অঙ্কটা, এই প্রয়োগটা তোমাদের ABCর আকারে দিয়েছে, এখানে PQR হিসাবে দিয়েছে, তো আমি সেটা লিখে দেখিয়ে দিলাম। প্রদত্ত হচ্ছে ত্রিভুজ PQR এর কোণ Q এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং PRQ এর বহিঃসমদ্বিখণ্ডক বা PRT এর সমদ্বিখণ্ডক S বিন্দুতে মিলিত হয়, এই ছবিটা। তাহলে প্রামাণ্য কোণ QSR সমান 1/2 কোণ QPR। এবার প্রমাণ হচ্ছে ত্রিভুজ PSR হচ্ছে QSR হবে। QSR এর বহির্কোণ হচ্ছে SRT, এই যে SRT সমান হচ্ছে SQ, এই যে SQR আর QSR, এই দুটো, এটা যেহেতু বহির্কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান, তাহলে SRT সমান হচ্ছে, এবার 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে 2 × SRT সমান 2 SQR সমান 2 QSR। তাহলে 2 × SRT সমান হচ্ছে PRQ সমান 2 SQR সমান PQR প্লাস 2 × QSR। যেহেতু কোণ SRT সমান 1/2 কোণ PRT আর SQR সমান 1/2 কোণ PQR। এবারে ত্রিভুজ PQR এর বহির্কোণ, PQR মানে হচ্ছে এই যে PQR, এর বহির্কোণ হচ্ছে PRT সমান PQR প্লাস QRP, বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান। তাহলে কোণ PQR প্লাস QPR সমান হচ্ছে কোণ PQR প্লাস 2 × QSR। তাহলে PQR কেটে যাচ্ছে, তাহলে কোণ QPR সমান 2 × QSR, অতএব কোণ QSR সমান 1/2 কোণ QPR প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।